হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের ভূগোল বিষয়ের এডুকেটেড কিশোর স্যার চলে আসলাম তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের থার্ড সেমিস্টারের প্রথম ক্লাস নিয়ে। তো এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাদের ভূগোল বিষয় রয়েছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, এখানে যে টপিকটা আজকে তোমরা দেখতে পাবে এটা একদম নতুন তোমাদের কাছে। যেরকমটা আমি সিলেবাস পড়ানোর সময় তোমাদের বুঝিয়েছিলাম যে প্রথম একটা চ্যাপ্টার রয়েছে যেটা কিন্তু একদম নতুন তোমাদের কাছে, একদম নতুন। তো এই চ্যাপ্টারটা নিয়েই আজকে আলোচনা। পুরো চ্যাপ্টারের আলোচনা আজকে একদিনেই শেষ হয়ে যাবে। সবাই মনোযোগ সহকারে ভালো করে শুনবে, ঠিক আছে? তাহলে জিনিসটা মাথায় ঢুকবে এবং এটা খুবই সহজ মনে হবে। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অনেক কঠিন জটিল বিষয় মনে হবে। তার সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারটা সম্পর্কে যেটা কথা বলার আর কি, যে আমাদের পৃথিবীর সম্পর্কে, পৃথিবীর ইতিহাস সম্পর্কে এই চ্যাপ্টারটা অন্যতম আরেকটি চ্যাপ্টার যেটা পৃথিবীর ইতিহাস সম্পর্কে আমাদের জানায়। তো এই চ্যাপ্টারে আজকে আমরা জানবো যে অতীতে পৃথিবী দেখতে কিরকম ছিল, ঠিক আছে? প্রাচীনকালে আদতে পৃথিবী কিরকম দেখতে ছিল, এবং তার সঙ্গে সঙ্গে পৃথিবীতে অনেকগুলো যে পাহাড় পর্বতের সৃষ্টি, ঠিক আছে, তাদের অবস্থান, সাগর মহাসাগরের সৃষ্টি, এগুলো সম্পর্কে নানাভাবে মানুষের মধ্যে, বিজ্ঞানীদের মধ্যে নানা রকম প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলির সমাধান করতে গিয়ে আমরা আজকে যে থিওরি বা তত্ত্বটি পড়ব সেটা হলো মহিসঞ্চরণ তত্ত্ব, ঠিক আছে, বা মহিসঞ্চরণ মতবাদ, প্রথম অধ্যায় যেটা। এই অধ্যায়ে যে তত্ত্বটা রয়েছে মহিসঞ্চরণ তত্ত্ব, এটা বিজ্ঞানী কার? এই তত্ত্বটা যে বিজ্ঞানীর, তিনি হলেন কি বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার, ঠিক আছে? এই আলফ্রেড ওয়েগনার প্রথম মহিসঞ্চরণ বা মহাদেশের নড়াচড়ার উপর ভিত্তি করে তার এই মতবাদটা ব্যাখ্যা করে। এটা একটা বিখ্যাত মতবাদ যেটা বিজ্ঞানী মহলে এবং গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। সালটা ছিল 1912 সাল, যখন জার্মানি ফ্র্যাঙ্কফুর্টে 6 জানুয়ারি প্রথম এই যে মহাদেশের নড়াচড়া, মহিসঞ্চরণ বিষয়টাকে উপস্থাপন করা হলো। আচ্ছা, প্রথমে এই শব্দটাকে, মহিসঞ্চরণ যে শব্দটা আছে, এটাকে আমি একটু বিশ্লেষণ করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। মহিসঞ্চরণ বা ইংরেজিতে বলা হয় এটাকে কি, কন্টিনেন্টাল ড্রিফট, ঠিক আছে? কন্টিনেন্টাল ড্রিফট, কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশ, এখানেও মহি কথাটার অর্থ হলো মহাদেশ, ঠিক আছে? আর সঞ্চরণ কথাটার অর্থ হলো কি, নড়াচড়া বা চলন। তো এই মহাদেশের যে নড়াচড়া, মহাদেশগুলির বা মহাদেশীয় ভূখণ্ডের যে নড়াচড়া বা চলন, সেটাই হলো কি মহি সঞ্চরণ। এই মতবাদটা তাহলে 1912 সালে প্রথম বিজ্ঞানী মহলে উপস্থাপন করা হলো। এবার তার 3 বছর পর 1915 সালে জার্মান ভাষায় এই মহিসঞ্চরণ সংক্রান্ত বই, যে বইটার নাম হচ্ছে, এই যে উচ্চারণটা সঠিক কিনা ভুল সেটা তো আমরা কেউ জানি না, কারণ এটা পুরোপুরি জার্মান শব্দ। তো এটাকে উচ্চারণ করলে অনেকটা এরকম হয়, ডাই ইন্টেস্টিহাং ডের কন্টিনেন্ট অ্যান্ড ওজেন। এই যে গ্রন্থটা, এই গ্রন্থটাতে জার্মান ভাষায় তিনি, ঠিক আছে, পৃথিবীর যে প্রাচীন ভূভাগ তার সংক্রান্ত ধারণা তিনি প্রদান করলেন। একে তিনি আর কন্টিনেন্ট বা প্রিমাল কন্টিনেন্ট নামে অভিহিত করেছিলেন। এবার অনেকটা বছর কেটে গেল, তারপরে প্রায় 12 বছর পরে দেখতে গেলে 1924 সালে, 1924 সালে প্রথম ধারণা উপস্থাপন করার পর 1924 সালে যখন এই বইটা জার্মান ভাষা থেকে, পৃথিবীর অন্যতম একটা কঠিন ভাষা হলো জার্মান ভাষা, যেটা থেকে কি ইংরেজি ভাষায় ট্রান্সলেট করা হলো যেই গ্রন্থটাতে, তখন সেই বইটার নাম হয়ে গেল কি, দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান। এই নাম দুটো খুব ইম্পর্টেন্ট, কোন বইয়ে প্রকাশিত হয়েছিল, কত সালে, ঠিক আছে, কি নামে, এবং ইংরেজি ভাষায় কত সালে অনুমোদিত হলো, ঠিক আছে? দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান নামে তার কিন্তু এই থিওরিটা প্রকাশিত হলো কত, 1924 সালে। তো দা অরিজিন মানে কি, উৎপত্তি, অফ কন্টিনেন্টস, কন্টিনেন্টস মানে মহাদেশ, আর ওশান মানে কি, ওশান মানে মহাসাগর, মহাসাগরের এবং মহাদেশের উৎপত্তি সংক্রান্ত থিওরিটা ইংলিশে প্রকাশিত হলো, ঠিক আছে? এরপর দেখি থিওরিতে আমরা ঢুকে যাই। তো মহিসঞ্চরণ মতবাদ, এতক্ষণ পর্যন্ত মহিসঞ্চরণ সম্পর্কে একটু তো আইডিয়া হলো, এই মতবাদটাতে ঢুকে যাই। তো এখানে যে মূল ধারণা সেটা কি রয়েছে, ঠিক আছে? মেন কনসেপ্ট অফ দ্য কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। আচ্ছা, যারা ক্লাসটা দেখছো, অ্যাকচুয়ালি এই ক্লাসটা লাইভ যাওয়ার কথা ছিল। আসলে হয়েছে কি, আমাদের ইন্টারনেটের কিছু সমস্যার জন্য আমি ক্লাসটাকে সকালবেলাও লাইভ দেওয়ার চেষ্টা করেছিলাম, তো লাইভ দিতে পারিনি, এবং ঠিক
সন্ধ্যাবেলা লাইভটাকে সেট করা ছিল, চেঞ্জ করে টাইম, তো সন্ধ্যাবেলাতেও সেম প্রবলেম দেখা দিচ্ছে। এই জন্য ক্লাসটাকে আগে রেকর্ডিং করা হচ্ছে, তারপরে তোমাদের জন্য আজকেই কিন্তু ছাড়া হবে ক্লাসটা, ঠিক আছে? চলো, তোমরা অবশ্যই কমেন্ট করো কিরকম লাগছে ক্লাস, বুঝতে পারছো কিনা, প্রথম ক্লাস তোমাদের জন্য, ঠিক আছে? চলো তাহলে আমরা এবার পড়াটাতে শুরু করি, ঠিক আছে? মহিষঞ্চরণ মতবাদের ধারণা। তো সুয়েস এর ধারণার অনুরূপ ধারণা ওয়েগনারও পোষণ করতেন। সুয়েস হচ্ছেন আরেকজন বিজ্ঞানী, যিনিও ভূবিজ্ঞানী ছিলেন। তিনি কিন্তু অনেক আগে 1800 সাল নাগাদ কিন্তু প্রথম এই মহিষঞ্চরণের ধারণা ব্যক্ত করেছিলেন, কিন্তু তিনি কোনো প্রমাণ দিতে পারেন না। সেম তার ধারণার দ্বারা প্রভাবিত হয়ে ওয়েগনারও কিন্তু তার মতবাদটিকে, ধারণাটিকে প্রকাশ করলেন, ঠিক আছে? তার মতে মহাদেশগুলি সুয়েসের মতে মহাদেশীয় ভূখণ্ডগুলি সিয়াল, যেগুলোকে আমরা যাকে আমরা সিয়াল বলি, মহাদেশীয় ভূত্বককে কি বলা হয়? সিয়াল। আর মহাসাগরীয় ভূত্বক যেটা, তাকে বলা হয় সীমা। তো বলেছে সিয়াল ভূত্বক মহাসাগরীয় ভূত্বকের উপর অবস্থান করছে, যেটা আমরা জানি যে মহাদেশীয় ভূত্বকের নিচে কি সীমা স্তর রয়েছে বা মহাসাগরীয় ভূত্বক রয়েছে। এক্ষেত্রে তিনি যে সকল ধারণা উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে কি, তার থিওরিটার সম্পর্কে জানার আগে কিছু ধারণা, কিছু টার্মস জানতে হবে যেগুলোর কথা তিনি বলেছেন। সেগুলো হচ্ছে আদি অখণ্ড স্থলভাগ। তিনি গোটা বিশ্বকে একটা অবিচ্ছিন্ন স্থলভাগ হিসেবে প্রথমে কল্পনা করেছেন বা ব্যাখ্যা করছেন তার থিওরিতে, ঠিক আছে? ব্যাখ্যাই করেছেন ধরে নেব আমরা। তার থিওরিতে তিনি গোটা পৃথিবীর সমস্ত ভূখণ্ডকে একসঙ্গে অখণ্ড হিসেবে বিবেচনা করেছেন, যেটা সময়টা ছিল জিওলজিক্যাল এজ বা ভূতাত্ত্বিক যুগ বলা হয় যাকে ভূগোলের ভাষায়, সেটা মিলিয়ন বিলিয়ন বছর আগের কথা। সেই পারমিয়ান উপযুগে, যেটাকে আজ থেকে প্রায় 230 মিলিয়ন বছর পূর্বে যে যুগটা, সেটাকে পারমিয়ান যুগ বলা হচ্ছে। সেই পারমিয়ান উপযোগী সমস্ত স্থলভাগ কি করতো? একসঙ্গে অবস্থান করত, ঠিক আছে? তো এই অখণ্ড স্থলভাগকে তিনি কি বলেছিলেন? এই অখণ্ড স্থলভাগকে তিনি বলেছিলেন প্যানজিয়া, ঠিক আছে? তো প্যান, এই যে প্যানজিয়া শব্দটা একটা গ্রিক শব্দ, প্যান এবং জিয়া থেকে এসেছে। প্যান শব্দটার অর্থ হচ্ছে অল, এবং জিয়া শব্দটার অর্থ হচ্ছে ল্যান্ড বা ভূভাগ। তাহলে প্যানজিয়া শব্দটাকে একসঙ্গে বলে কি দাঁড়াচ্ছে? সমগ্র ভূখণ্ড, গোটা পৃথিবীর যে ভূখণ্ড, সমগ্র ভূভাগ বা ভূখণ্ডকে একসঙ্গে বলা হচ্ছে কি প্যানজিয়া। তবে কি না, এই প্যানজিয়াটা যদিও অখণ্ড অর্থাৎ কানেক্টেড ছিল, কিন্তু এটাও দুটি অংশে বিভক্ত ছিল, ঠিক আছে? ভালো করে বুঝে নাও, যদিও অখণ্ড ভূভাগ, কিন্তু এটারও দুটো পার্ট ছিল, যেটা একটা নির্দিষ্ট জায়গা দিয়ে কানেক্টেড ছিল, ঠিক আছে? বুঝেছো? দেখে নাও, পরে আমরা ম্যাপ দেখবো, আরো বুঝতে পারবা। তো এই অখণ্ড ভূভাগের উত্তর দিকে, মানে এই যে অখণ্ড ভূভাগটা, তার উত্তর দিকে ছিল লরেসিয়া, আর দক্ষিণ দিকে যে পার্টটা ছিল সেটার নাম হচ্ছে কি গন্ডোয়ানা ল্যান্ড। দেখো ছবিটা এখানে জায়গা হয়নি, পরের পেজে আছে, এখানে দেখে নাও, এই যে প্যানজিয়া। তো সমস্ত ভূভাগ পৃথিবীর আগে একসঙ্গে অখণ্ড ভাবে ছিল, গোটা পৃথিবীর সমস্ত মহাদেশগুলো এইভাবে কানেক্টেড ছিল, অর্থাৎ একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশ বা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য কোনো জলপথ বা আকাশপথ ব্যবহারের প্রয়োজন ছিল না এরকম থাকলে। কিন্তু বর্তমানে যে পজিশনে আছে আমাদের দেশ মহাদেশগুলো, তার জন্য এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা, আফ্রিকা থেকে ইউরোপে, এবং আমেরিকা এবং ওশিয়ানীয় মহাদেশ বা অ্যান্টার্কটিকা যাওয়ার জন্য অবশ্যই সমুদ্রপথ বা আকাশপথকে নিতেই হবে সাহায্য। তো এভাবে সমস্ত ভূখণ্ডগুলো নাকি একসঙ্গে ছিল, যেটা ওয়েগনার কল্পনা করেছেন, যেটাকে তিনি বলেছেন কি প্যানজিয়া, অর্থাৎ সমস্ত স্থলভাগ। আর এর চারিদিকে সমস্ত স্থলভাগ যখন পৃথিবীর কেন্দ্রে এইভাবে একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত ছিল, তার চারিদিকে একটাই মহাসাগর অবস্থান করত, যেটাকে তিনি কি বলেছেন প্যানথালাসা। তো এক্ষেত্রেও প্যান কথাটার অর্থ কি তাহলে সমস্ত বা সমগ্র, আর থালাসা শব্দটার অর্থ হলো কি জলভাগ বা মহাসমুদ্র। তাহলে প্যানথালাসা অর্থ হলো কি সমস্ত মহাসাগর, ঠিক আছে? এই প্যানজিয়ারই উত্তর অংশটাকে তিনি বলেছেন কি লরেসিয়া, লরেসিয়া এই অংশটাকে, আর দক্ষিণ অংশটাকে, এখানে এই অংশটাকে বলেছেন তিনি কি গন্ডোয়ানা ল্যান্ড, ঠিক আছে? এবার দেখো, এই লরেসিয়া আর গন্ডোয়ানা ল্যান্ডের মাঝখানে অবস্থান করতো টেথিস নামে একটা অগভীর সাগর, ঠিক আছে? এই যে প্যানথালাসা তো বলে দিলাম, আদি জলভাগ, যেটা প্যানজিকের চারিদিকে অবস্থান করতো, ঠিক আছে? যেখানে প্যানের অর্থ সমস্ত এবং থালাসার অর্থ হলো সমুদ্র। এবার টেথিস সাগর, এই প্যানজিয়া আর প্যানথালাসার মাঝখানে একটা অগভীর সাগর ছিল, যেটাকে কি বললাম
লরেসিয়া আর গন্ডোয়ানা ল্যান্ড। গন্ডোয়ানা ল্যান্ড, লরেসিয়ার আরেকটা নাম হচ্ছে অঙ্গরা ল্যান্ড, এটাও তোমাদের মনে রাখতে হবে। এই যে লরেসিয়ার আরেক নাম হচ্ছে আঙ্গারা ল্যান্ড। এই আঙ্গারা ল্যান্ড বা লরেসিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যবর্তী স্থানে একটা অগভীর সমুদ্র অবস্থান করত, যেটার নাম ছিল টেথিস। এই টেথিস সাগরে, এই অগভীর সাগরে বর্তমানে কি অবস্থান করছে? এই সাগরটা কি আছে? না, এই সাগরে বর্তমানে হিমালয় পর্বত। আগে যেখানে টেথিস নামে অগভীর সাগর ছিল, বর্তমানে সেখানে আমরা হিমালয় পর্বতকে দেখতে পাই। ঠিক আছে, এটা তো কি বলে, ভঙ্গিল পর্বতের উৎপত্তি তো আমরা পড়েছিলাম। সেই ভঙ্গিল পর্বতের উৎপত্তিতে কিন্তু এই টেথিস সাগরের গল্প আছে, এবং টেথিস সাগরে কিভাবে পলিরেসিতে ভাঁজকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে সেটাও কিন্তু সেখানে ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, এরপরে কি প্যানজিয়ার কেন্দ্র কোথায় ছিল? দেখো, প্যানজিয়ার কেন্দ্রভাগে কে ছিল? আফ্রিকা মহাদেশ ছিল প্যানজিয়ার ঠিক সেন্টারে। এই যে দেখো আফ্রিকা মহাদেশ, এই যে প্যানজিয়ার ছবিটার মধ্যেও কিন্তু মহাদেশগুলোকে বোঝা যাচ্ছে। দেখো ভালো করে দেখলে পরে, এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটি এশিয়া ইউরোপ, আর এটা হচ্ছে অ্যান্টার্কটিকা, আর এটা ওশিয়ানিয়া মহাদেশ, সরি এটা আমাদের ভারত, আর এটা হলো অস্ট্রেলিয়া, ওশিয়ানিয়া মহাদেশ। ঠিক আছে, তো সেন্টারে কে ছিল? কেন্দ্রে অবস্থান করতো আফ্রিকা। দক্ষিণ মেরুবিন্দু কোথায় অবস্থান করতো? দক্ষিণ মেরু, সাউথ পোল, পার্মিয়ান উপযোগী পৃথিবীর দক্ষিণ মেরু বর্তমানে যে আমাদের যে অক্ষাংশ দ্রাঘিমাংশগুলো জানি তার সাপেক্ষে 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা আর 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় সংযোগস্থলে, হ্যাঁ 50 ডিগ্রি পূর্ব আর 45 ডিগ্রি পূর্ব আর 50 ডিগ্রি দক্ষিণ বর্তমানে যে আছে সেরকম জায়গায়, এরকম জায়গায় অবস্থান করতো। ঠিক আছে, এরপরে বলেছে কি উত্তর মেরুবিন্দুর অবস্থান। উত্তর মেরুবিন্দু তাহলে কোথায় ছিল? টার্সিয়ারি উপযুগে, টার্সিয়ারি উপযুগে 51 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 147 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখায়, আর সিলিউরিয়ান উপযুগে 114 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 124 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখাতে উত্তর মেরুবিন্দু অবস্থান করলো। ঠিক আছে, মহাদেশীয় ভূখণ্ড এবং তথা প্যানজিয়ার ভাঙন ও সঞ্চরণ। প্যানজিয়ার, এই যে প্যানজিয়া অখণ্ড ভূভাগ ছিল, সেই প্যানজিয়ার কিভাবে ভাঙন বা ফাটল তৈরি হলো, কিভাবে সেই মহাদেশগুলো বিভিন্ন দিকে সরে গেল, কিভাবে মহাদেশগুলো আলাদা আলাদা ভাবে বিচ্ছিন্নভাবে সরে গেল। তো এই প্যানজিয়ার ভাঙন এবং সঞ্চালনের সময়কাল, এবং যদি আমরা ধাপে ধাপে দেখি তাহলে ভূতাত্ত্বিক যুগে আমরা 4টা ভূতাত্ত্বিক যুগে এই প্যানজিয়ার ভাঙন এবং স্মরণকে লক্ষ্য করব। কার্বনিফেরাস যুগ, সময়টা 25 থেকে 30 কোটি বছর পূর্বে আজ থেকে। সেই সময় কি প্যানজিয়ার দক্ষিণ দিকের অংশে ফাটল সৃষ্টি হয়, আর দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা মহাদেশ থেকে অ্যান্টার্কটিকা কিছুটা বিচ্ছিন্ন হয়। উত্তর দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা মহাদেশ কি অখণ্ড রূপে অবস্থান করত। ট্রিয়াসিক উপযুগ, এই সময় যেটা সময়টা হলো প্রায় 20 কোটি বছর পূর্বে, লরেসিয়া আর গন্ডোয়ানাল্যান্ডের মাঝে অবস্থান করত একটা অগভীর সংকীর্ণ সাগর, যেটা টেথিস নামে পরিচিত। এই সাগরটা ক্রমশ প্রসারিত হয় এবং এর গভীরতা বাড়তে থাকে। ঠিক আছে, এভাবে জুরাসিক উপযুগে, যেটা আজকে থেকে দেখো সময়টা ধীরে ধীরে কমে যাচ্ছে, 13.5 কোটি বছর পূর্বে, 13.5 কোটি বছর পূর্বে লরেসিয়া ভেঙে উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ার সৃষ্টি হলো। ঠিক আছে, গন্ডোয়ানা ল্যান্ড ভেঙে গেল, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা উপদ্বীপ, ভারতীয় উপদ্বীপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এগুলোর সৃষ্টি হয়। আর ক্রিটেসাস উপযুগ, যেটা আজকে থেকে 6.5 কোটি বছর পূর্বের ঘটনা, সেই সময় এই পূর্ব এশিয়ার বৃত্তচাপীয় দ্বীপমালা, অর্থাৎ যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এই দেশগুলোকে আমরা দেখি, সেগুলোর উদ্ভব হলো, এবং আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে সরে যাওয়ার জন্য আটলান্টিক মহাসাগরের জন্ম হলো। তো যদি বলে আটলান্টিক মহাসাগরের জন্ম কোন উপযুগে হয়েছে, তাহলে উত্তরটা হবে কি যে ক্রিটেসাস যুগে। ঠিক আছে, এরকম করে এখানে বিভিন্ন যুগ থেকে প্রশ্নগুলো আসে যে কোন যুগে কোন মহাদেশটা বিচ্ছিন্ন হয়েছে, যেগুলো আমরা এই ক্লাসটার পরের একটা ভিডিওতে আমরা সেই এমসিকিউ গুলো এখান থেকে সলভ করবো চ্যাপ্টারে। ঠিক আছে, তারপরে মহাদেশীয় ভূখণ্ড তথা প্যানজিয়ার ভাঙন এবং সঞ্চরণ, এই যে যুগগুলো আমরা পড়লাম, সেই বিভিন্ন যুগে কিভাবে ট্রিয়াসিক উপযুগে ভাঙন শুরু হলো এবং মহাদেশগুলোর সঞ্চরণ শুরু হলো, তারপরে জুরাসিক যুগে কিভাবে ভাঙন এবং সঞ্চরণ শুরু হলো, তখন পৃথিবীর ম্যাপ বা মহাদেশগুলো কোথায় কোথায় অবস্থান করতো তা দেখা যাচ্ছে এই ম্যাপের মধ্যে। আর ক্রিটেসাস উপযুগে দেখো প্যানজিয়ার ভাঙন হলো, তারপরে আটলান্টিক মহাসাগরের জন্ম হলো, একটু আগে পড়লাম আমরা, এবং অ্যান্টার্কটিকা পৃথক হয়ে গেল, আর
এটা হলো কোন যুগ, এটা হলো বর্তমানে যে অবস্থাটা আমাদের পৃথিবীর মানচিত্রে এবং মহাদেশগুলোর যে অবস্থান সেটা এখানে এই ম্যাপে দেখাচ্ছে। ঠিক আছে, এবার মহাদেশগুলোর সঞ্চরণের অভিমুখ কি ছিল, কোন মহাদেশগুলো কোন দিকে সরে গিয়েছিল। ঠিক আছে, প্রথমত দক্ষিণ মেরু থেকে উত্তরে নিরক্ষীয় অঞ্চলের দিকে অধিকাংশ ভূখণ্ড স্থানান্তরিত হয়েছিল। মনে রাখবো আরেকটা জিনিস, সমস্ত ভূখণ্ড বা ভূভাগ কিন্তু প্যানজিয়া রূপে অবস্থান করেছিল কোথায়, প্যানজিয়া রূপে অবস্থান করতো যে বর্তমানে যে দক্ষিণ গোলার্ধ হচ্ছে সে দক্ষিণ গোলার্ধের 45 ডিগ্রি বা মধ্য অক্ষাংশে, ঠিক আছে, 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যেই কিন্তু প্যানজিয়া অবস্থান করতো। সেখান থেকে, ঠিক আছে, সেখান থেকে উত্তরের দিকে কিছু ভূখণ্ড স্থানান্তরিত হলো, যেমন ইউরেশিয়া আর আফ্রিকা মহাদেশ নিরক্ষীয় অঞ্চলের দিকে উত্তরের দিকে সরে গিয়েছিল। উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে আবার কি হয়েছিল, এই স্থলভাগটা ইউরোপ এবং আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছিল। অস্ট্রেলিয়া কি করেছিল, উত্তর পূর্ব ও পূর্ব দিকে সরে গিয়েছিল। উপদ্বীপীয় ভারত ভূখণ্ড কি করেছিল, উত্তর পূর্ব এবং উত্তর দিকে সঞ্চারিত হয়েছিল। ঠিক আছে, এই সঞ্চরণের দিকগুলো মনে রাখতে হবে, কোন মহাদেশ কোন দিকে সরে গিয়েছিল। এবার মেরুবিন্দুর ভ্রমণ বা স্থানান্তর, এটা বিজ্ঞানীরা প্রমাণিত, আমাদের যে বর্তমান মডার্ন সায়েন্স সেখানেও প্রমাণিত হয়েছে যে বিভিন্ন যুগে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কিন্তু আলাদা আলাদা জায়গায় অবস্থান করত। এই উপযুগগুলো দেখতে পাচ্ছ এখানে, উপযুগগুলোর নাম দেওয়া আছে, সিলুরিয়ান, কার্বনিফেরাস, টার্সিয়ারি উপযুগ। সেই উপযুগগুলোতে উত্তর মেরু কোথায় কোথায় অবস্থান করত, উত্তর মেরুর লোকেশন দেখো, অক্ষাংশ দ্রাঘিমাগত অবস্থান দেওয়া আছে, আর তার সাপেক্ষে দক্ষিণ মেরু কোথায় অবস্থান করতো সেটাও দেওয়া আছে। ঠিক আছে, এর থেকে কিন্তু এটাও প্রমাণিত হয় যে হ্যাঁ, মেরুর যদি ভ্রমণ করেছে, মেরুর যদি অবস্থান পরিবর্তন হয়েছে, তো নিশ্চয়ই পৃথিবীর মহাদেশগুলোও পরিবর্তন হয়েছে তাদের অবস্থান, তাদের জায়গা থেকে। এবার এতক্ষণ থেকে পড়লাম আমরা মহি সঞ্চরণ বা মহাদেশ যে নড়াচড়া করেছে সেই বিষয়টা। এবার কথা হচ্ছে মহাদেশের যে সঞ্চরণ হয়েছে, মহি সঞ্চরণ যে হয়েছে, সেটা তো বললেই হবে না, সেটাকে প্রমাণ করাতে হবে। তো যার জন্য মহি সঞ্চরণ তত্ত্ব উপস্থাপন করার পরে ওয়েগনারকেও কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু প্রমাণ করে দেখাতে হয়েছে যে হ্যাঁ, সত্যিকারের মহাদেশগুলোর সঞ্চরণ হয়েছে, বা সত্যিকারে একসময় সমস্ত মহাদেশগুলো কি ছিল, একসঙ্গে অখণ্ড হিসেবে প্যানজিয়া হিসেবে অবস্থান করত। সেটার জন্য তিনি যে এভিডেন্স বা যে প্রমাণগুলো দিলেন তার মধ্যে এক নাম্বার হলো কি, জিগসঅ ফিট। এই জিগসঅ ফিট কি, জিগসঅ ফিট হচ্ছে পাজল, যেরকম বাচ্চাদের খেলনা পাওয়া যায় যেখানে বিভিন্ন ধরনের ছবি কি করে থাকে, বিভিন্ন স্টাইলে কাটা থাকে, তাই না, তাকে সেগুলোকে আবার উলট পালট করে মেলানো হয়, বা এরকম পাজেল থাকে, পাজেল কিনতে পাওয়া যায় বাজারে, যে পাজেলের মধ্যে একটা ছবি থাকে, এই ছবিটার মধ্যে অনেকগুলো কাট করা থাকে এই ছবিটাকে, তারপর সেই সমস্ত কাটিং গুলোকে একসঙ্গে জোড়া লাগানোটা, এটা একটা খেলা, কে কত দ্রুত করতে পারে, তাই না, এখানে একটা ড্রয়িং থাকে। তো এই যে পাজেল মেলানো, যেটার ক্ষেত্রে কি পাজেল কখন মিলে যায়, যেই যেই টুকরোটা পাজেলে যেই টুকরোর পাশে বসে সেটা মিলালে হুবহু মিলে যায়, সেই জন্য পাজেলটা পুরোটা মিলে যায়, তাই না। তো এরকম করে জিগসঅ ফিট হচ্ছে কি, জিগসঅ ফিট হলো এরকম একটা পাজেল, যেরকম যেটা হচ্ছে পৃথিবীতে দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকা আর আফ্রিকার ক্ষেত্রে, এই দুটো মহাদেশকে যদি আমরা পাশাপাশি আনি, তাহলে যে দক্ষিণ আমেরিকার এই অংশটা আর আফ্রিকার এই দিকের অংশটা একটা আরেকটার সঙ্গে যেন খাপে খাপে মিলে যায়, অনেকটা যেমন একটা কার্ডবোর্ডকে ছিঁড়ে বা একটা টাকাকে ছিঁড়ে যদি আমরা একসঙ্গে লাগাই, তাহলে স্পষ্ট বোঝা যাবে যে হ্যাঁ, এই পয়সাটা, এটা আর এই অংশটা দুটো একসঙ্গে ছিল, এখন ছেঁড়ার জন্য আলাদা আলাদা হয়েছে। ঠিক সেরকমই এই যে আফ্রিকা আর সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকার যে ভূখণ্ড দুটোকে পাশাপাশি আনলে একসঙ্গে সুন্দরভাবে মিলে যায়, এটা খাঁজে খাঁজে মিলে যায়, এটাকে বলা হচ্ছে কি, জিগসঅ ফিট। তাহলে এই পাজেলটা বা এই সিদ্ধান্তটা, এই জিগসঅ ফিট থেকেও এটা আমরা সিদ্ধান্তে আসতে পারি কি, যে আগে নিশ্চয়ই সমস্ত ভূখণ্ডগুলো একসঙ্গে ছিল, যার জন্য এটা এত সুন্দরভাবে মিলে যাচ্ছে খাঁজে খাঁজে। ঠিক আছে, 2 নম্বর আছে কি, জলবায়ুগত কিছু প্রমাণ। প্রাচীন জলবায়ুগত কিছু প্রমাণ আছে আমাদের পৃথিবীতে, যেরকম কয়লার স্তর। দেখো কয়লার স্তর কোথায় সৃষ্টি হয় এটাকে জানতে হবে। কয়লা কোথায় সৃষ্টি হয়, যখন নিরক্ষীয় বনভূমি বা ক্রান্তীয় চিরহরিত বনভূমি যখন চাপা পড়ে যায়, সেই চাপা পড়ে থাকার ফলে তাপ ও চাপে কিন্তু কয়লায় পরিণত হয়। তাহলে পৃথিবীতে আমাদের বর্তমান যুগে পৃথিবীতে যেখানে যেখানে কয়লা স্তর পাওয়া যাবে সেখানে সেখানে অবশ্যই অতীতে কি থাকবে, ক্রান্তীয় নিরক্ষীয়
বনভূমি থাকতে হবে, যেখানে প্রচুর ঘন জঙ্গল থাকে, তাই না? নিরক্ষীয় বনভূমি বর্তমানে কোথায় আছে? আমাজনে আছে, তারপরে আফ্রিকায় আছে। তো এখানে নিরক্ষীয় বনভূমি আছে। তো সেখানেই কয়লার স্তর পাওয়া সম্ভব। কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর এমন কিছু স্থানে এই কয়লার স্তর বর্তমানে পাওয়া যাচ্ছে, যেই লোকেশনগুলোতে বর্তমান যুগের যে সেখানকার যে জলবায়ু, সেই জলবায়ুতে কিন্তু কয়লা স্তর সৃষ্টি হওয়ার জন্য যে নিরক্ষীয় বনভূমি, সেই নিরক্ষীয় বনভূমি জন্মানোর কোনো চান্সই নেই। ঠিক আছে, চলো পড়ি, আশা করি বুঝতে পারছো কথাটা। উত্তর আমেরিকার এপালেশিয়ান অঞ্চল পার্মিয়ান কার্বনিফেরাস উপযুগের কয়লার স্তর সঞ্চিত আছে। উত্তর আমেরিকার এপালেশিয়ান অঞ্চল যে আছে উত্তর আমেরিকা, যেখানে আমরা কয়লার স্তর দেখতে পাই, সেটা পার্মিয়ান উপযুগের কয়লার স্তর দেখা যায়। কিন্তু ব্যাপার হলো কয়লার সৃষ্টির জন্য যে নিরক্ষীয় বনভূমি প্রয়োজন, বর্তমানে সেখানে কোনো নিরক্ষীয় ফরেস্টই নেই। তাহলে সেখানে মাটির নিচে কিভাবে নিরক্ষীয় ফরেস্ট নেই, তাহলে সেখানে মাটির নিচে কিভাবে কয়লার স্তর জমা হলো বা কয়লার সৃষ্টি হলো? প্রশ্নটা স্বাভাবিকভাবে খুব অবাক করার মতো। তো এর উত্তরটা পাওয়া যায় কি? এই মহিষঞ্চরণ তত্ত্বে। মহিষঞ্চরণ তত্ত্ব অনুসারে যখন তিনি ওয়েগনার প্যানজিয়ার কথা বলেছিলেন, তখন উত্তর আমেরিকার অবস্থানটাকে যেখানে দেখিয়েছেন সেটা হলো কোথায়? সেটা যদি আমরা আবার সেই প্যানজিয়াটাকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো সেই উত্তর আমেরিকা কিন্তু অবস্থান করতো কোথায়? দেখো, নিরক্ষরেখার, উত্তর আমেরিকার যে জায়গাটা বর্তমানে কয়লা পাওয়া যাচ্ছে সেটা নিরক্ষরেখার খুব পাশে, এই স্থানটায়। তো স্বাভাবিকভাবে এখানে কি নিরক্ষীয় বনভূমি তৈরি হওয়াটা খুব অস্বাভাবিক না? তো সেই সময়ে এখানে নিরক্ষীয় বনভূমি ছিল, এবং সেই নিরক্ষীয় বনভূমি চাপা পড়ে বর্তমানে কয়লার স্তর সৃষ্টি হয়েছে, যে কারণে আমরা সেখানে এখন কয়লার স্তর দেখতে পাচ্ছি। বুঝতে পারলাম? তো এটা থেকে এটা প্রমাণিত হয় যে তো মহাদেশ উত্তর আমেরিকা বর্তমানে যেখানে আছে অতীতে সেখানে ছিল না, তার মানে মহিষঞ্চরণ করেছে। বোঝা গেল। 2 নম্বর, লবণের স্তর। লবণের স্তর কিভাবে সৃষ্টি হয়? লবণের স্তর সৃষ্টি হয় যখন মাটির উপরে আর কি শুষ্কতার চরম পর্যায়ে পৌঁছে, যেমন মরুভূমি অঞ্চল, সেখানে দিনের বেলা উষ্ণতা এত বেশি, বাষ্পীভবন এত বেশি যে মাটির নিচ থেকে জল, খনিজ লবণ শুদ্ধ উপরের দিকে উঠে আসে, জল তো বাষ্প হয়ে উঠে যায়, কিন্তু খনিজ লবণ বাষ্প হতে পারে না, সেজন্য সেটা মাটির উপরে লেয়ারে সঞ্চিত হয়ে থাকে। এইভাবে সঞ্চিত হতে হতে কি হয়? এইভাবে সঞ্চিত হতে হতে সেখানে তৈরি হয় লবণের লেয়ার। তো বর্তমানে পৃথিবীতে এমন অনেক জায়গায় এরকম পলিরাশিতে এরকম লবণের উপস্থিতি দেখা গেছে, যেখানে বর্তমানে আর্দ্র জলবায়ু অবস্থান করছে। তাহলে নিশ্চয়ই অতীতে সেখানে কোনো শুষ্ক জলবায়ু ছিল, যে কারণে সেখানে লবণের স্তর তৈরি হয়েছে। তাহলে বর্তমানে আর্দ্র জলবায়ুতে তো লবণের স্তর তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো অতীতে কি নিশ্চয়ই সেখানে সেই জায়গাটা কোথায় ছিল? মরুভূমি অঞ্চলে অবস্থান করতো, যে কারণে সেখানে লবণের লেয়ার সৃষ্টি হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? যেটা ইন্ডিকেট করে কি যে মহাদেশগুলোর সঞ্চরণ হয়েছে। এবার ভূতাত্ত্বিক কিছু মিল, ঠিক আছে, ভূতাত্ত্বিক কিছু মিল, এটা কি জিনিস? যেটা দেখো, আটলান্টিক মহাসাগরের দুপাশের কিছু ভূতাত্ত্বিক মিল পাওয়া যায়। কি কি? একটু আগে যে ছবিটা দেখলাম আমরা, হ্যাঁ, যেখানে দেখলাম একদিকে দক্ষিণ আমেরিকা আরেকদিকে আফ্রিকা, ঠিক আছে, বা উত্তর দিকে যদি দেখি আটলান্টিক মহাসাগরের উত্তর দিকে উত্তর আমেরিকা, আরেকদিকে আছে ইউরোপ মহাদেশ। সেখানে দেখো আফ্রিকা মহাদেশ আর ইউরেশিয়ার কি মিল? আফ্রিকার অন্তরীপ অঞ্চলের পর্বতমালা, আর্জেন্টিনার উত্তর দক্ষিণ আমেরিকায় দেখো আর্জেন্টিনার, দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনার ভিয়েনার্স আইরেস এর পর্বতমালার দুটোর যে ভাঁজ, সেই ভাঁজের মিল আছে। অনেকটা এরকম সিম্পলিফাই বুঝাই, ধরুন একটা ভাঁজ এরকম করে কে আছে, আরেকটা ভাঁজ এরকম করে আছে, ঠিক আছে, ভাঁজ তোমরা পড়েছো কিন্তু, ঠিক আছে, অ্যান্টিক্লাইন আর সিনক্লাইন। সেখান থেকে ভাঁজ দুটো যদি আমরা ভেঙে আলাদা আলাদা করে দিই, কিন্তু সেইখানকার ভাঁজের কিন্তু ফোল্ডের যে দিক, এদিকের যে দিক, সেটা কিন্তু ম্যাচ যদি করে যায়, তাহলে কিন্তু এটা প্রমাণিত যে ওই ভাঁজটা কিন্তু একসঙ্গে সৃষ্টি হয়েছে, একসঙ্গে ছিল। ঠিক আছে, তো এইভাবে আন্টার্কটিকা মহাদেশের আটলান্টিক মহাসাগরের উভয় দিকে যে শিলাস্তর রয়েছে, তার ভূতাত্ত্বিক গঠন, তার ভূতাত্ত্বিক সময়, এজ, এগুলো সব বিবেচনা করে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে যথেষ্ট মিল পাওয়া যাচ্ছে। তো এর থেকে কি প্রমাণিত হয় যে মহাদেশগুলো একসঙ্গে ছিল, তার পরবর্তীকালে সেগুলো কি ভাঙন সৃষ্টি হয়ে সেখান থেকে সঞ্চরণ করছে, তাদের অবস্থান থেকে সরে সরে গেছে, যে কারণে বর্তমানে আমরা মহাদেশগুলোকে দূরে দূরে অবস্থান করতে দেখছি। আফ্রিকার প্রাচীন এই যে আফ্রিকা মহাদেশে যেমন প্রাচীন নিঃশিলা দ্বারা গঠিত মালভূমি যেমন পাওয়া যায়,
তেমনি একই রকম ভাবে আফ্রিকার অপোজিট দিকে, আফ্রিকার পশ্চিম দিকে, আমি এখন পড়ে নিচ্ছি, তারপরে আমি ম্যাপটা দেখাচ্ছি। ম্যাপটা আনফরচুনেটলি এখানে দেওয়া হয়নি। তো ব্রাজিলের নিচশিলা গঠিত মালভূমি দেখা যায়। দক্ষিণ আফ্রিকার কারু পর্বতের টিলাইট এবং কংগ্লোমারেট, ব্রাজিলেও সেন্টা ক্যাথরিনার টিলাইট এবং কংগ্লোমারেট স্তর দেখা যায়। পশ্চিম ইউরোপের উচ্চ প্যালিওজয়িক যুগের ক্যালিডোনিয়ান এবং নিম্ন প্যালিওজয়িক যুগের আমেরিকার হার্সেনিয়ান পার্বত্য অঞ্চলে কিছু ভাস দেখা যায়, যেগুলো হচ্ছে ভঙ্গিল পর্বত। ঠিক একই রকম ভাবে নিউফাউন্ডল্যান্ড এবং নোভা স্কোসিয়ার পার্বত্য অঞ্চলের শিলাস্তরের প্রকৃতি ও গঠন বিন্যাস এবং বন্টনগত প্রকৃতিও সেম। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও দেখানোর চেষ্টা করছি আমি। ইন্টারেস্টিং আরো কয়েকটা পয়েন্ট রয়েছে, এরপর এগুলো খুব মনোযোগ সহকারে দেখো, তোমরা বুঝতে পারবে। আচ্ছা এইখান থেকেই বুঝাচ্ছি, হ্যাঁ পরে আবার ম্যাপটাকে দেখাবো, অসুবিধা নেই। তো বর্তমানে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার এরকম জায়গাগুলোতে কিছু ভাঁজ, সেম ভাঁজ দেখা গেছে। ঠিক আছে, ভাঁজ বা ভূতাত্ত্বিক গঠন দেখা গেছে, যেগুলো সেম টু সেম। এটা কখন সম্ভব? যখন এই জায়গা দুটো পাশাপাশি থাকবে। একই রকম ভাবে উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ার মধ্যেও দেখা গেছে। তো মহাদেশগুলি পাশাপাশি থাকার জন্য তাদের মধ্যে এরকম ভূতাত্ত্বিক মিল দেখা গেছে, এবং তাদের সঞ্চরণের জন্য বর্তমানে সেগুলোকে দূরে দূরে দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপরে যেটা আমরা পড়বো, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, হলো মেরুবিন্দুর স্থানান্তর। যেটা আমরা প্রথমে আমি একটু বলে দিলাম যে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে মেরুবিন্দু কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান করতো, যেগুলোর অবস্থান দেখো, উত্তর মেরুর অবস্থানগুলো এখানে দেওয়া আছে। যেমন প্রথমটা দেওয়া আছে এই যে টার্সিয়ারি যুগে উত্তর মেরু, কার্বনিফেরাস যুগে উত্তর মেরু, আর সিলুরিয়ান যুগে উত্তর মেরু। একই রকম ভাবে দেখো, সিলুরিয়ান যুগে দক্ষিণ মেরু এখানে ছিল, তারপরে কার্বনিফেরাস যুগে এখানে ছিল, আর টার্সিয়ারি যুগে দক্ষিণ মেরু এখানে ছিল। তার মানে এই যে আমি একটা আঁকছি যে দাগটা, এটা হচ্ছে এক্সিস। আমি এটাকে যদি আমরা এখন বর্তমানের সঙ্গে সমান্তরালে নিয়ে আসি, তাহলে মহাদেশ গেলেও কিন্তু সঞ্চারিত হয়ে একসঙ্গে চলে আসবে। দেখো, দেখছো, এটা যদি আমরা রোটেট করে এখন এখানে নিয়ে আসি, সেই সময় তো এই যে কোনো জায়গায় অবস্থান করতো না, কিন্তু সরে যাওয়ার জন্য এই উত্তর মেরু দক্ষিণ মেরুগুলো বর্তমানে এরকম পজিশনে এসে গেছে। ঠিক আছে, বুঝতে পারলাম? এবার দেখো এখানে অনেকগুলো দাগ আছে বিভিন্ন যুগে। এই যে নিরক্ষরেখা, এগুলো হচ্ছে লাল, খয়েরি, সবুজ রঙের যে আছে, এই দাগগুলো কিন্তু নিরক্ষরেখা। সিলিরিয়ান যুগে নিরক্ষরেখাটা, এই যে লাল কালারটা যে দাগটা আছে, এটা ছিল নিরক্ষরেখা। এই নিরক্ষরেখাটাকে সোজা করার জন্য কখন সোজা হবে? যখন এই মহাদেশগুলো একসঙ্গে থাকবে এবং তাদের পজিশন চেঞ্জ হবে, তখনই এই নিরক্ষরেখাগুলো কিন্তু বিভিন্ন যুগে কিন্তু এরকমই সমান্তরালি ছিল, কিন্তু সরে যাওয়ার জন্য বর্তমানে নিরক্ষরেখাটাকে সেই যুগে কোন কোন দেশ বা মহাদেশের উপর দিয়ে অবস্থান করতো সেটার জন্য কিন্তু ম্যাপের মধ্যে টেরাভাবে দেখানো হয়েছে। এর থেকেও প্রমাণিত হয় কি, মেরু যদি ভ্রমণ করতে পারে, মেরু ভ্রমণ যদি করতে পারে, তার মানে মহাদেশগুলো তাদের অবস্থান থেকে নড়াচড়া করেছে, ভ্রমণ করেছে, তাই না? এই থিওরিটি কিন্তু মারাত্মকভাবে পরবর্তীকালে সমালোচনাও হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই থিওরিটা গ্রহণযোগ্যতা অনেক বেশি, এবং এটা সত্যি গোটা পৃথিবীতে এর মান্যতা এখনো রয়েছে। ঠিক আছে, এরপরে যে ইন্টারেস্টিং প্রমাণটা রয়েছে, আর দুটো মাত্র প্রমাণ রয়েছে, বেশিক্ষণ নেই ক্লাসটা, দেখো সবাই মন দিয়ে। জীব এবং জীবাশ্ম গঠিত প্রমাণ। দেখো পৃথিবীতে জীব এবং জীবাশ্ম, জীব বলতে কি, যেগুলো উদ্ভিদ বা প্রাণী, ব্যাকটেরিয়া, এগুলোই তো জীব, যার প্রাণ আছে। জীবাশ্ম কি, ফসিলস কি, যখন কোনো উদ্ভিদের প্রাণী, ঠিক আছে, পাললিক শিলাস্তরের মধ্যে চাপা পড়ে যায়, তার যে ফসিল, তার যে চিহ্ন বা ছাপ, তার যে হাড়গোড়, যেটাকে আমরা জীবাশ্ম বলি, সেই জীবাশ্ম গুলোও কিন্তু আমাদের কিছু জীবাশ্ম এবং জীব অবাক করে দেয়। কারণ দেখো প্রাচীনকালে, আজকে থেকে এত যুগ আগে, যখন জীবাশ্ম বা জীব পৃথিবীতে অবস্থান করতো, সেই জীবগুলো কি কখনোই কিন্তু বর্তমান যুগে যে আমরা মহাসাগরগুলো দেখছি, যেরকম অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, তার উপর দিয়ে নিশ্চয়ই উড়ে উড়ে এত দূরে একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে এতটা ডিস্টেন্স বা কখনোই কভার করতে পারবে না, তাই না? তখন তো মানুষও ছিল, এরভাবে যাতায়াত করতো না বর্তমান যুগে যেরকম করে যাতায়াত করে। তাহলে সেই সময়কার যুগের যদি আমরা জীব বা জীবাশ্মের চিহ্ন যদি এভাবে যদি পেয়ে থাকি, কিভাবে? দেখো এবার একটু ইজি করে বলছি। এই যে দেখো এই কালারটা, এটা দেখাচ্ছে কি, এটা একটা প্রাণীর, যেটা হচ্ছে কি, এটা একটা প্রাণী, ঠিক আছে, এটা একটা রেপটাইল। ঠিক আছে, এই রেপটাইলটা কি একই সঙ্গে সাউথ আমেরিকা এবং আফ্রিকার এই জায়গাটাতে পাওয়া গেছে। তো এই রেপটাইল সরীসৃপটাতে কখনো সাঁতার কেটে বা উড়ে গিয়ে আফ্রিকা, বর্তমানে যে আফ্রিকা আর সাউথ আমেরিকার যে ডিস্টেন্স, সেটাকে কভার করতে পারবে না। তাহলে নিশ্চয়ই একই সময়
এই সময় একসঙ্গে ছিল জন্য একই সঙ্গে এই জায়গাটাতে এদের বংশ বিস্তার হয়েছে এবং এর ফসিলস পাওয়া গেছে, জীবাশ্ম পাওয়া গেছে। একই রকম ভাবে যে গ্লাসেপ্টোরিস নামে একটা ফার্ন বা ঢেকি যাকে বলি, এই ফার্ন গাছের জীবাশ্ম পাওয়া গেছে একই সঙ্গে কোথায় কোথায়, এই যে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ঠিক আছে, ইন্ডিয়া, অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়াতে। কারণ কি এই সমস্ত মহাদেশগুলো একসঙ্গে ছিল জন্যই এই সমস্ত জায়গায় এই উদ্ভিদটা বিস্তার লাভ করেছে। ঠিক আছে, এরকম করে অনেকগুলো এখানে জীবাশ্ম এবং জীবের লিস্ট দেওয়া আছে যেগুলো পৃথিবীতে, হ্যাঁ, এই সমস্ত দেশগুলোতে বর্তমানে পাওয়া গেছে, যার থেকে প্রমাণিত হয় যে এই মহাদেশগুলো একসঙ্গে ছিল জন্যই এই উড়তে না পারা, ঠিক আছে, সরীসৃপ প্রাণীগুলো একই সঙ্গে বিভিন্ন মহাদেশে তার জীবাশ্ম পাওয়া গেছে। তো এই জীবাশ্মগুলো অন্য অন্য জায়গায় কেন নেই, শুধু এই জায়গাগুলোতেই কেন আছে? তাহলে নিশ্চয়ই একই সঙ্গে ছিল জন্যই এই একই রকম জলবায়ুতে, একই রকম পরিবেশে সেগুলো বংশ বিস্তার করেছে এবং তার পাশাপাশি যে ল্যান্ডমার্ক যে আছে, যত ল্যান্ড এরিয়া রয়েছে সেখানে ছড়িয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল? এরকম কয়েকটা বিখ্যাত জীবাশ্ম বা জীব হলো কি গ্লাসোপ্টোরিস, মেসোসোরাস, ঠিক আছে, লুমব্রিসিডি, সাইনোগ্লোথাস, এগুলো কিন্তু মনে রাখতে হবে কোথায় কোথায় পাওয়া গেছে। ঠিক আছে, এই যে জীবাশ্মগুলোর নাম বললাম বা জীবের নাম বললাম, এই জীবগুলো কোথায় কোথায় পাওয়া গেছে সেটাও কিন্তু প্রমাণ। লাস্ট একটা প্রমাণ রয়েছে, দেখো আর বেশিক্ষণ এই ক্লাস। লাস্ট প্রমাণটা হচ্ছে কি হিমবাহ গঠিত ভূমিরূপের সাদৃশ্য। তোমরা ক্লাস 10-এ হিমবাহের ক্ষয় কাজ পড়েছো, এবারও পড়তে হবে, মজার ব্যাপার সেকেন্ড চ্যাপ্টারে হিমবাহের ক্ষয় কাজ আছে। তো হিমবাহের ক্ষয় কাজ কি, যেখানে পৃথিবীতে যে সমস্ত স্থানে হিমবাহ সৃষ্টি হয় সেখানে হিমবাহের ক্ষয় কাজ, সঞ্চয় কাজ, এর জন্য যে ভূমিরূপগুলো তৈরি হয় সেটাই হিমবাহের কাজ। তো যেখানে যেখানে হিমবাহ থাকবে সেখানেই হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ এর চিহ্ন বা সেই ভূমিরূপগুলো থাকা স্বাভাবিক। কিন্তু পৃথিবীর যে সমস্ত জায়গায় হিমবাহ নেই সেখানে কি করে হিমবাহের থাকার চিহ্ন পাওয়া যাবে, তাই না? তো মজার ব্যাপার এখানেই। বর্তমানে এই ম্যাপটাকে দেখো, এই ম্যাপটাতে দেখা যাচ্ছে এই যে অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা তো বরফে ঢাকা মহাদেশ, তোমরা জানো সারা বছর বরফে ঢাকা থাকে। এই অ্যান্টার্কটিকার পাশে দক্ষিণ মেরুর পাশে অবস্থান করতো কি আফ্রিকার, সাউথ আফ্রিকা, সাউথ আমেরিকার এই পার্টটা, মাদাগাস্কার, ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়াটা, আর অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম অংশটা। কারণ এরা কি অ্যান্টার্কটিকাকে এভাবে ঘিরে অবস্থান করতো। তো একই সঙ্গে সেই সময় কি অ্যান্টার্কটিকা এবং এই মহাদেশগুলোর এই পার্টগুলোতে কি হয়েছে, মহাদেশীয় বরফ অবস্থান করত এবং সেই জন্য স্বাভাবিকভাবে মহাদেশীয় বরফ অবস্থান করলে সেখানে হিমবাহের ক্ষয় কাজ, সঞ্চয় কাজের জন্য যে ভূমিরূপগুলো আছে সেগুলো দেখা যাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে। তো মজার ব্যাপার হলো বর্তমানে যেখানে আমাদের দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, হ্যাঁ, অস্ট্রেলিয়ার জায়গাগুলোর অবস্থান করছে, অস্ট্রেলিয়া অবস্থান করছে নিরক্ষরেখার খুব কাছাকাছি, সেখানে বরফ পড়ার বা হিমবাহ তো দূরের কথা, তুষারপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সেখানে সেই প্রাচীনকালে মহাদেশীয় হিমবাহের ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো কিভাবে দেখা যাবে, এটা অবাক করার ব্যাপার। যে বর্তমানে দক্ষিণ ভারতে যে ওয়েদার সারা বছর বিরাজ করে সেখানে কি করে হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ দেখতে পাওয়া যাচ্ছে। তো নিশ্চয়ই বর্তমানে আমরা ভারতের দক্ষিণ অংশটাকে বা দক্ষিণ ভারতকে যেখানে নিরক্ষরেখার পাশে থাকতে দেখছি বা ক্রান্তীয় অঞ্চলে থাকতে দেখছি, অতীতে তার মানে সেখানে ছিল না, নিশ্চয়ই সেটা মেরুর আশেপাশে ছিল, যে কারণে সেখানে বরফ পড়ছে, হিমবাহ সৃষ্টি হয়েছে। বুঝতে পারা গেল? তার মানে কি মহাদেশগুলো সঞ্চরণ হয়েছে। বুঝতে পারলে তো? ঘটনাগুলোকে রিলেট করো, বুঝতে চেষ্টা করো, দেখবে ভালো লাগবে, বুঝতে পারবে এবং উত্তরগুলো দিতে সুবিধা হবে। ঠিক আছে, আমি তো অবশ্যই বলে দেব তার সঙ্গে সঙ্গে কোনগুলো আসতে পারে বা কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করে দেবো, চিন্তা নেই। এবার আর দুটো স্লাইড আছে, এবার সবগুলো প্রমাণ আমরা পড়ে নিলাম। এবার হচ্ছে যে মই সঞ্চরণের জন্য যে শক্তিগুলোর প্রয়োজন, সেই মহাদেশগুলো তো নড়াচড়া করেছে ঠিকই, সেই নড়াচড়ার জন্য কেন নড়াচড়া করলো, কিসের ভিত্তিতে নড়াচড়া করলো? নড়াচড়া করার জন্য তো শক্তি দরকার, তাই না? তো মহাদেশগুলো কেন নড়াচড়া করলো, সেই শক্তিটা কোথায় পেলো? তো এই শক্তি বা যে কারণে মহি সঞ্চরণ হলো তার জন্য ওয়েগনার দুটো শক্তির কথা বলেছেন। ঠিক আছে, মনে রাখবে কয়টা শক্তি, দুটো শক্তির কথা। একটা হলো বৈষম্যমূলক অভিকর্ষজ বল আর একটা হলো জোয়ারি বল। বৈষম্যমূলক অভিকর্ষ বল কি? বৈষম্যমূলক অভিকর্ষ বল হলো যে ক্যালকুলেশন করে পৃথিবীর বিভিন্ন জায়গার, ঠিক আছে, বিভিন্ন অক্ষাংশে যে গ্র্যাভিটি, যে জি হওয়া দরকার সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন অবস্থানে, পৃথিবীর বিভিন্ন জায়গায়
যে অ্যাকচুয়াল জি হওয়া উচিত সেটাকে আমরা অক্ষাংশ ভিত্তিতে ক্যালকুলেট করে বের করতে পারি কোথায় জি এর পরিমাণ কত হবে, ঠিক আছে। কিন্তু বাস্তবে দেখা যায় কি সেখানে সেই জি এর পরিমাণ ততটা নয়। কারণ কি উচ্চতা আরো অনেকগুলো বিষয় সেখানে প্রভাব ফেলে। এর ফলে যে বিচ্যুতি সৃষ্টি হয়, অভিকর্ষের যে ডিফারেন্স সৃষ্টি হয়, সে কারণে কি করে মহাদেশগুলোর মধ্যে একটা বলের সৃষ্টি হয়, যেই বলটা কি করে, হ্যাঁ, কেন্দ্র থেকে প্লবতা কেন্দ্রের এটাকে আরেকভাবে বোঝাই, যেমন ধরে নাও একটা জাহাজ সমুদ্রের মধ্যে ভাসছে, ঠিক আছে। এই জাহাজটা কখন ভাসবে, যখন জাহাজের যে ভর কেন্দ্র এবং জলের যে ঊর্ধ্বচাপ সেটা যখন মুখোমুখি হয় তখন ভাসবে। এবার এটাই যদি অ্যাঙ্গেল করে, যেমন জাহাজটা এদিকে সোজাসুজি চাপ দিচ্ছে, প্রবতা শক্তিটা বা জলের যে চাপ সেটা এরকম কোনাকুনি চাপ দিচ্ছি, টেরা করে সোজাসুজি না দিয়ে, তাহলে জাহাজটা কি করবে, জাহাজটা কিন্তু স্থিরভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, তখন জাহাজটা কিন্তু ধীরে ধীরে এদিকে সরে যাবে। বুঝাতে পেরেছি কি? ঠিক একই রকম ভাবে পৃথিবীতে যে জি, হ্যাঁ, মহাদেশগুলো পৃথিবীর উপরে আছে, তরল স্তনোস্ফিয়ারের উপরে, তো সেক্ষেত্রে পরস্পর অভিমুখী যদি এই বল দুটো থাকে, ঠিক আছে, সেই জন্য মহাদেশগুলো এক জায়গায় স্থির থাকবে। কিন্তু বাস্তবে দেখা গেছে এই অভিকর্ষের কিন্তু বিচ্যুতি রয়েছে, এরকম বিচ্যুতি রয়েছে, যে কারণে কি মহাদেশগুলো নিরক্ষরেখার দিকে সরে গেছে, নিরক্ষরেখার দিকে মুভ করে গেছে, ঠিক আছে। আর একটা কি শক্তি, আর একটা বলেছে জোয়ারি বল। জোয়ারি বলটা কি, জোয়ারি বলটা জোয়ার ভাটা থেকে জোয়ারি শব্দটা এসছে। যেরকম করে জোয়ার চাঁদ এবং সূর্যের আকর্ষণে পৃথিবীতে বিভিন্ন স্থানে, ঠিক আছে, পর্যায়ক্রমে জোয়ার ভাটা হয় প্রত্যেকটা স্থানে পৃথিবীতে, যেখানে যেখানে মহাসাগর রয়েছে সেখানে সেখানে 6 ঘন্টা পরে কি পর্যায়ক্রমে জোয়ার এবং ভাটা হয়। ঠিক একই রকম ভাবে ওয়েগনার বলেছেন মহিষঞ্চরণের পিছনেও এই চাঁদ এবং সূর্যের কি আকর্ষণ দায়ী আছে, ঠিক আছে। পৃথিবীর মহাদেশ এবং মহাসাগরগুলো চাঁদ এবং সূর্যের এই জোয়ারি বলের দ্বারা কি করেছে, তাদের ধীরে 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 মুভ করিয়েছে বা সরিয়েছে। এর জন্য মহাদেশ বা মহাসাগরগুলি কি করেছে, পশ্চিম অভিমুখে সরে গেছে, ঠিক আছে। তাহলে বৈষম্যমূলক অভিকর্ষ যে বলের জন্য মহাদেশগুলো কোন দিকে সরে গেছে, উত্তর দিকে, অর্থাৎ নিরক্ষরেখার দিকে সরে গেছে, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। আর জোয়ারি বলের জন্য কোন দিকে সরে গেছে, পশ্চিম অভিমুখে সরণ করেছে, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে থিওরিটা এত সুন্দর করে এখন এতক্ষণ ধরে আমরা পড়লাম, যেটাতে মনে হচ্ছিল যে হ্যাঁ সত্যিকারের মহাদেশগুলো একসঙ্গে ছিল এবং বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে বিভিন্ন কারণ মানে মেনলি তো দুটো কারণেই মহাদেশগুলো ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে গিয়ে বর্তমানে আলাদা আলাদা জায়গায় অবস্থান করছে, ঠিক আছে। কিন্তু এই থিওরিটিকে পুরোপুরি আমরা এটাকে সাপোর্ট করতে পারি, এরও কতগুলো সমালোচনা আছে, এর মধ্যেও কতগুলো ভুল আছে থিওরিটাতে, ঠিক আছে। এবার দেখি ওয়েগনার সেই মহিষঞ্চরণ তত্ত্বে কি কি থিওরিটাতে আমরা পড়লাম, এতগুলো প্রমাণ পড়ার পরেও কি কি ভুল রয়েছে। প্রথমত জোয়ারি বল সংক্রান্ত ভ্রান্তি। তো জোয়ার ভাটার শক্তি কখনোই এতটা শক্তিশালী হতে পারে না যে মহাদেশ বা মহাদেশগুলোকে আকর্ষণ করে সরিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। এই যে বল, জোয়ারের যে বল, চাঁদ এবং সূর্যের যে আকর্ষণ বল, সেটা খুবই ন্যূনতম, যেটাকে আলফ্রেড ওয়েগনার কিন্তু খুব বিশাল বড় করে, ঠিক আছে, দেখিয়েছেন। এটার দ্বারা কোনোদিনও মহিষঞ্চরণ সম্ভব না। 2 নম্বর বৈষম্যমূলক অভিকর্ষ যে বল, এই যে বৈষম্যমূলক অভিকর্ষ বল একটু আগে যে দেখালাম, যে বলটার কথা আমরা পড়লাম, এই বলটাও পর্যাপ্ত নয় মহাদেশে ভূখণ্ডকে সরানোর জন্য, তাই না? এরকম করে মনে রাখো, একটা হাতিকে ওর যা শক্তি, সেই হাতিকে যদি আমরা এই আঙুল দিয়ে এরকম করে ধাক্কা দিই, সেই হাতিটা কি নড়বে? কখনোই সম্ভব না। সেরকমই এই বলগুলো হচ্ছে মানে এত বড় মহাদেশের সাপেক্ষে এতটাই ন্যূনতম যে এভাবে কোনোদিনও এর দ্বারা মহাদেশের সঞ্চরণ তো সম্ভব নয়। এই জন্য এই যে বল দুইটার কথা বলেছেন মহাসঞ্চরণ পিছনে যে কারণ, স্মরণের জন্য যে কারণটা, এই কারণ দুটোকে তিনি পর্যাপ্তভাবে দেখাতে পারেন, এই কারণ বা এই বলগুলো পর্যাপ্ত নয়, যে কারণে এটা রিজেক্ট হয়ে যায় থিওরিটা। 3 নম্বর জীবাশ্ম সংক্রান্ত তিনি যে যুক্তি দেখিয়েছেন, যে গ্লাসোপ্টেরিস, তারপরে যে সরীসৃপগুলোর কথা বললাম, সেই জীবাশ্মগুলো তিনি যে জায়গায় দেখেছেন সেই জায়গাগুলো ছাড়াও, হ্যাঁ, পৃথিবীতে আরো অনেক জায়গাতেও এরকম করে এই জীবাশ্মগুলো গ্লাসোপ্টেরিসের জীবাশ্ম পাওয়া গেছে, যেটা একই সঙ্গে এই থিওরিটাকে কি করে রিজেক্ট করে দেয়, ঠিক আছে। তাহলে বিভিন্ন জায়গায় কেন পাওয়া গেল, তাহলে ওইরকম নির্দিষ্ট জায়গাতেই পাওয়া যেত, ছড়িয়ে ছিটিয়ে কেন পাওয়া গেছে?
জিগসফ ফিট যেটা আমরা দেখলাম উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আর আফ্রিকার মধ্যে যে সুন্দর করে মিলে গেছে, সেই মিলে যাওয়া জায়গাগুলো অ্যাকচুয়ালি এতটাই নিখুঁতভাবে মিলে যায় না। হ্যাঁ, তার মধ্যে অনেক কয়েক কিলোমিটারের ডিফারেন্স থেকে যায় আটলান্টিক মহাদেশের দুই পাশে প্রান্তভাগ। বা অন্য দিক থেকে যদি দেখি তাহলে অন্যান্য মহাদেশগুলোকে আমরা সেইভাবে দক্ষিণ আমেরিকা আর আফ্রিকাকে যেভাবে মেলাতে পারি ওভাবে মেলাতে পারি না। তার মানে জিগসফ ফিটের যে থিওরিটা এটাও পুরোপুরি মানতে পারি না, এটাও ভুল। তারপরে ভূখণ্ডের ভাঙন সংক্রান্ত সময়ের জটিলতা। এবার ওয়েগনার থিওরিতে আমরা দেখলাম যে তিনি বলেছেন কার্বনিফেরাস যুগে সমস্ত মহাদেশগুলোতে ভাঙন সৃষ্টি হয়, তার আগে একসঙ্গে ছিল কার্বনিফেরাস যুগে। ঠিক আছে, কার্বনিফেরাস যুগের আগে সমস্ত ভূখণ্ডগুলো একসঙ্গে ছিল, কার্বনিফেরাস যুগে ভাঙন সৃষ্টি হয়। তো এখন ওয়েগনারকে প্রশ্ন করা হলো, আচ্ছা মশাই এটা বলেন তো সেই যুগেই কেন মহাসাগরগুলো মহাদেশগুলোর মধ্যে ভাঙন সৃষ্টি হলো, তার আগে বা তার পরে কেন হলো না? কি এমন ঘটলো যে সেই কার্বনিফেরাস যুগে ভাঙন তৈরি হলো? তার উত্তরও তিনি দিতে পারেননি, কারণ সে এত মিলিয়ন বিলিয়ন বছর আগে তো ওয়েগনারও বেঁচে ছিলেন না, তাই না? বা সেই সময়কার কোনো নথি বা কোনো ম্যাপও নেই, তাহলে কিভাবে তিনি বললেন যে সেই সময় একসঙ্গে ছিল আর ওই সময়ই ভাঙন শুরু হলো? এটারও জবাব তিনি দিতে পারেননি। তারপরে পৃথিবীতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যায় কিন্তু এই থিওরিটা, যে তেথিস মহাসাগর যে সাগর ছিল অগভীর সাগর, সেখান থেকে কিভাবে হিমালয় পর্বতের সৃষ্টি হবে সেটার ব্যাখ্যাও কিন্তু মহিষঞ্চরণ তত্ত্বতে কিন্তু ওয়েগনার দিয়েছেন, যেটা তোমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, তো সেই পর্বতের ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু পৃথিবীতে এমন অনেক ভঙ্গিল পর্বত রয়েছে, যেমন আন্দিজ রকি এবং হিমালয় পর্বতের উৎপত্তি কিন্তু তার থিওরি দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করা যায়, কিন্তু আরো অনেক পর্বত রয়েছে। ঠিক আছে, যেমন আল্পস, হ্যাঁ, এই পর্বতগুলোর উৎপত্তি, যে ভঙ্গিল পর্বতগুলো রয়েছে পৃথিবীতে অন্যান্য এই হিমালয় রকি আন্দিজ বাদে, সেই ভঙ্গিল পর্বতগুলোর কিন্তু উৎপত্তি তার থিওরি দিয়ে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা যায় না, যার কারণেও তার থিওরিটা কিন্তু রিজেক্ট হয়ে যায়। বুঝতে পারলে তার থিওরিতে এই 6টা খামতি রয়েছে। ঠিক আছে, ক্লাসটা খুব লং হয়ে যাচ্ছে, তো চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেল। প্রথম চ্যাপ্টার মহিষঞ্চরণ তত্ত্ব, সেখানে একবার রিক্যাপ দেখে নাও। তাহলে আমরা কি দেখলাম? সবার প্রথমে পড়েছিলাম আমরা যে কবে এই থিওরিটা প্রকাশিত হয়। ঠিক আছে, তারপরে কবে সেটা ইংরেজিতে অনুবাদ হয়, বইগুলোর নাম কি কি। তারপরে পড়লাম আমরা কি মহিষঞ্চরণের সপক্ষে মহিষঞ্চরণ সম্পর্কে পড়ার আগে কিছু কিছু তিনি টার্মস বলেছেন, প্যানজিয়া, প্যান্থালাসা, টেথিস, ওঙ্গারল্যান্ড, গন্ডোয়ানাল্যান্ড, সেগুলো কি কি সেগুলো জেনে নিলাম, খুব ইম্পর্টেন্ট এগুলো। প্যানজিয়া যে অখণ্ড ভূভাগ, তার কেন্দ্রে কি অবস্থান করত। ঠিক আছে, তারপরে প্যানজিয়ার চারিদিকে যে প্যান্থালাসা অবস্থান করতো এটা, তো তারপরে কবে কোথায় অবস্থান করত। ঠিক আছে, প্যানজিয়া দক্ষিণ গোলার্ধে, ঠিক আছে, মধ্য অক্ষাংশে অবস্থান করত। তারপর প্যানজিয়া কিভাবে বিভিন্ন সময় ভেঙে বিভিন্ন দিকে সরে গেল সেটা। আর তারপরে আমরা পড়লাম মহিষঞ্চরণের মহাদেশগুলো যে সরে গেছিল, সেই মহাদেশগুলো কোন মহাদেশটা কোন দিকে ভেঙে সরে গেছিল সেটা। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, কোন মহাদেশের কোন দিকে সঞ্চরণ হয়েছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা। তারপরে ইম্পর্টেন্ট জিনিস হলো কি, যে মহিষঞ্চরণের সপক্ষে কি কি প্রমাণ দেওয়া যায়, সেখানে জিগসফ ফিট পড়লাম। আর পড়লাম কি, আর পড়লাম এই যে জলবায়ুগত প্রমাণ, যেখানে দেখলাম কয়লার স্তর, লবণের স্তর। তারপরে ভূতাত্ত্বিক মিল, যে আটলান্টিক মহাসাগর, আফ্রিকা এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরেশিয়ার মধ্যে যে ভূতাত্ত্বিক মিল, ভূতাত্ত্বিক গঠনগত মিল। তারপরে দেখলাম মেরুও সরে গেছে, যেটা প্রমাণিত। হ্যাঁ, মডার্ন সায়েন্সে প্রমাণিত যে মেরু বিন্দু, উত্তর মেরু বিন্দু, দক্ষিণ মেরু বিন্দু একই জায়গায় অবস্থান করছে না, অতীতে বিভিন্ন জায়গায় ছিল। এটাও প্রমাণ করে যে মহাদেশের সঞ্চার হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কিছু ডানা ছাড়া সরীসৃপ প্রাণী এবং উদ্ভিদের আমরা প্রমাণ দেখলাম, যেগুলো একই সঙ্গে থাকার যে প্রমাণ সেটা দিচ্ছে। তার সঙ্গে আরেকটা অবাক করার মতো শেষ যে প্রমাণটা ছিল ইন্টারেস্টিং, সেটা হলো এই যে হিমবাহের ক্ষয়কাজের প্রমাণ, যেগুলো বর্তমানে উষ্ণযুগ ক্রান্তীয় বা নিরক্ষীয় জলবায়ুতে অবস্থান করছে, উষ্ণ জলবায়ু অঞ্চলে অবস্থান করছে, সেই জায়গাগুলোতে হিমবাহের ক্ষয়কাজ সঞ্চয় কাজের চিহ্ন পাওয়া যাচ্ছে, যেটাও প্রমাণ করেছে অতীতে মহাদেশ এবং গুলো একসঙ্গে অবস্থান করতো, পরবর্তীকালে সেগুলোর সঞ্চরণ এবং ভাঙন সৃষ্টি হয়েছে। ঠিক আছে, বোঝা গেল। তারপরে তো শক্তি আর সমালোচনা করলাম। তো এই পর্যন্ত ক্লাসটা থাকলো, কিরকম লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। নেক্সট ক্লাসে কিন্তু এই চ্যাপ্টার থেকে আমরা প্রশ্ন উত্তর সলিউশন এবং প্র্যাকটিস সেট নিয়ে আসতে চলেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট।